প্রিন্স, আইনের শাসনের ক্ষেত্রে বারবার ঘুরে ফিরে আরো একটা বিষয় আসে, সেটা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণের একটা বড় ইস্যু সামনে চলে আসে, এবং এটা মোটেও নতুন না। আমরা দেখেছি যে অনেক দিন ধরে একই কথা হচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থা ফেরানোর জন্য এই দরকার সেই দরকার। আবার আমরা যে নতুনভাবে 5 আগস্ট পরবর্তী আইন শৃঙ্খলা পরিস্থিতি বা আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থায় ছিল, তারপর একটা নির্বাচিত সরকার এলো, আমরা কিন্তু সেখানেও একজনকে এই পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে বলতে শুনেছি যে আমি জাতীয়তাবাদী আদর্শে রাজনীতি করতাম, এবং সেটি আসলে একেবারে সরকার প্রধানের সামনে। এই ধরনের ঘটনা কি আসলে মানুষকে আরো বেশি এটা বিশ্বাস করতে বাধ্য করে যে যা ছিল আসলে এই বাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনী সেটি আসলে একই ধারায় চলছে? হ্যাঁ, একেবারেই পরিষ্কার করে তাই বলে। প্রসঙ্গক্রমে বলি, যেমন আগের দিন সম্ভবত আমাদের প্রধানমন্ত্রী বললেন যে তিনি এই ধরনের শৃঙ্খলা ওই অনুষ্ঠানেই বলেছেন, ওই অনুষ্ঠানেও বলেছেন। তাহলে পরে যখন করলো, এবং এই যাকে দেখলাম তিনি তো একটু উচ্চ পদস্থ লোক, তো তাকে এখনো স্যাক করা হলো না কেন? স্যাক করে দরকার হলে সে বিএনপিতে যোগদান করুক, সে রাজনীতি করুক, রাজনীতির ময়দানে তার সাথে দেখা হবে। কিন্তু তাকে যদি এটা গ্রহণ করা, যদি স্যাক না করা হয়, আমি একেবারে স্যাক বুঝেই শুনেই বলছি, যদি জুনিয়র কেউ হতো তাহলে তাকে না হয় একটু সাবধান করা যেত, কিন্তু যে পদে থেকে তিনি বলছেন সম্ভবত ডিআইজি পদ মর্যাদা, তাহলে সেইটা অ্যালাউ করা মোটেই উচিত না। এইটা অ্যালাউ করার মধ্য দিয়ে ওই মানুষের সামনে ওই সিগন্যালই চলে আসবে যে ওরা আগে ভাই লিগ ছিল, এখন দল হচ্ছে। এটা কি পুলিশ তার থাকছে না? কারণ আমরা তো দেখেন যে কোনো কারণে শেষ বেলায় হলে তো পুলিশের কাছেই যাইতে হয়। সুতরাং তাকে তো একটা মানে রাষ্ট্রের বাহিনী করতে হবে, দলের বাহিনী না। তো সেইটা তো অনেক দিন ধরে হচ্ছে না, একেবারেই হচ্ছে না। কারণ চাকরি দেওয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় যাচাই বাছাই এটা হয় না। কারণ এইটা যতক্ষণ না পর্যন্ত আমরা এটা করতে পারছি, তাহলে তাকে একটা দল নিরপেক্ষই, আমি শব্দটা বোধগম্যের কারণে দল নিরপেক্ষ বললাম, যে এই ধরনের এবং জনগণের স্বার্থ রক্ষাকারী বাহিনী কিন্তু আমরা পরিণত করতে পারবো না। এটা একটা দিক। আর এখন যে পুলিশ বাহিনী নিয়ে আলোচনা করছি সেইটা আরও অনেক সংকটাপন্ন হচ্ছে, বিশেষ করে দীর্ঘ কর্তৃত্ববাদী স্বৈরাচারী শাসনের আমলে একেবারেই দলীয়করণ ছিল, সেটা আমরা জানি। তার আগেও ছিল, আগে ছিল না তা বললে ভুল হবে। তারপরে অন্তর্বর্তীকালীন সময়ের আগে যেভাবে হত্যাকাণ্ড, পুলিশ হত্যা যে ঘটনাগুলো ঘটলো, আমরা যেভাবে দায় মুক্তি দেওয়ার কথা হয়তো হচ্ছে, আমরা সেটাকে অ্যাগ্রি করি না। মানে এই জায়গার যদি বিচার ঠিক মতো না হয়, তাহলে তো তারা যে নিজেরা খালি ট্রমাটাইজড হয়ে থাকা না, তারা যে একটা দায়িত্ব নিয়ে কাজ করবে সেটাই তো করতে পারছে না। এই যে এই মাসেই তো দেখলাম কয়েকটা জায়গায় ভুল করুক শুদ্ধ করুক, পুলিশ তো তার আদেশ পালন করতে গেছে, তা সেইখানে দেখা গেল তারাও দৌড়ানির কাজ করছে। সবশেষ বসিলায় তো ঘটেছে। তাহলে সে আরো কয়েকটা জায়গায় এরকমের দেখলাম। ট্রাফিক এখনো তো চোখের সামনে দেখি অনেক জায়গায় যেন এখনো পর্যন্ত ওই রকমের ইটা পাচ্ছে না। এখন সেটা নতুন হয়তো দিচ্ছে, তাদেরও ত্রুটি থাকতে পারে, কিন্তু তাকে তো এটা তুলে আনার ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হবে। কিন্তু প্রধান সরকারকেই আগে ডিসিশন নিতে হবে যে আমি আমার দলীয় বাহিনীতে পরিণত করব না, কেউ দলীয় বাহিনী হইতে চাইলে তাকে আমি বিদায় করব। কেন শব্দটা আমি বললাম, আমি এটা দায়িত্ব নিয়ে একটা কথা বলি, এটা অন এয়ারেই গত বছর নভেম্বর মাসে সাংবাদিকদের একটা অনুষ্ঠানে বিএনপির জেনারেল সেক্রেটারি, এখন মন্ত্রী মির্জা ফখরুল ভাই, সিনিয়র রাজনীতিক, তিনি একটা প্রোগ্রামে তিনি ছিলেন, আমিও ছিলাম। সাংবাদিকদের বলতে যে তিনি বলছেন এই যে দলীয়করণের কোশ্চেনে, বলে যে আমরা কি করবো না, প্রসঙ্গক্রমে আমি বলছি যে অনেকে আমরা আনতে চাই না, তারা এসে দল করতে চায়। এই জায়গা থেকে উঠে আসতে হবে, নাইলে তো তারা দল নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারবে না। আমি বলছি সর্বক্ষেত্রে, এই পেশাজীবী অন্য জায়গার ক্ষেত্রে দলের ব্লিপ থাকবে। ব্লিপ তো বাদ দেওয়ার কথা না, কারণ সচেতন মানুষ থাকবে, কিন্তু যখন তিনি ওই চেয়ারে ওই দায়িত্ব পালন করবেন, তাকে তো দল নিরপেক্ষ আচরণ করে ওই দায়িত্বের আচরণের জায়গায় যেতে হবে। তা সেইটা এখনকার আমরা গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছি, যে সরকার আছে তারা ওই দিন শোনার পরে, আমি জানি না এখনো তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছে কিনা। যদি না নিয়ে থাকে, আমি তো ওই দিনও দাবি করেছি, আজকেও দাবি করি যে ব্যবস্থা নেওয়া উচিত, এবং কখনোই যাতে এই ধরনের মানে দলীয়করণ প্রশ্রয় না পায়। তাহলে আপনি এই যে কি আইনের শাসন, নিরাপত্তা যাদেরকে হাতেই আপনি দিলেন, মানে সেইখানে শস্যের মধ্যেই যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবেন কিভাবে? মাসুদ কামাল, এই যে কোনো ঘটনায় এখন আবার একটা অভিযোগ, সেটা বিরোধী দলের পক্ষ থেকে বা আমাদের যারা জুলাই যোদ্ধা তাদের পক্ষ থেকে বলা হয় যে এই ঘটনাটি ঘটতো না যদি না সরকার সংস্কার মেনে এই জায়গায় সংস্কার আনতেন। পুলিশের ক্ষেত্রে যে পুলিশ এরকম থাকতো না যদি হচ্ছে গিয়ে সংস্কার মানা হতো, যদি জুলাই সনদ বাস্তবায়িত হতো, যদি গণভোটের রায় বাস্তবায়িত হতো। আপনার কি মনে হয় যে সংস্কারের অভাবে আসলে বাংলাদেশে অনেক কিছু শেষ পর্যন্ত সংস্কার হলো? আচ্ছা ভাই রে, আমি এখানে কয়েকটা কথা বলি। এক নম্বর কথা হলো,
জুলাই সনদ কি প্যানাসিয়া নাকি, এই সর্বরোগের মহা ঔষধ? হ্যাঁ, সর্বরোগের কোনো মহা ঔষধ নাই। না, কিন্তু একটা বিষয় তো এটা যেটা বলা হয় যে যদি রাষ্ট্রটা সংস্কার হতো তাহলে রাষ্ট্রের যে অর্গানগুলো তারাও আসলে ফাংশনাল হতো, তারাও অনেক আমি বেশি আপনাকে ক্রেডিবল বলি হতো। ভাই কিছু শোনেন, সংস্কার সবসময় করতে হবে, সংস্কার আপনি সবসময় করতে হবে, সবসময় সংস্কার হতে থাকবে। কিন্তু আপনি এমন কিছুকে বলতে পারবেন না যে এটাই শেষ সংস্কার। এটা হয় না যে আপনার হাতে যে মোবাইলটা আছে, এই আপনি হয়তো এই কোম্পানির লেটেস্ট মোবাইলটা কিনছেন, 3 দিন পরে দেখবেন যে এটা আরেকটা বেরিয়েছে, জি। তো ওইটা কি এর সংস্কার করে বেরিয়েছে না? এটা তো চলতেই থাকবে, নতুন নতুন প্রয়োজনীয়তা দেখা দেবে, নতুন নতুন সংস্কার আসবে। আমি তারও চেয়ে বড় কথা, একটা বেসিক কথা বলি। যখন নাকি জুলাই আন্দোলনটা হলো, 2024 জুলাই অগস্টে যে আন্দোলনটা হলো, সে আন্দোলনের সময় সংস্কারের কোনো প্রত্যাশা অথবা সংস্কারের কোনো কথা উচ্চারিত হয় নাই, সিম্পল হয় নাই। তখন সবারই মাথার মধ্যে একটা চিন্তা ছিল যে স্বৈর শাসকের পতন কিভাবে হবে। পতন হওয়ার পর এই আলোচনাগুলি আসছে যে আমাদের সংস্কার করতে হবে, এবং বলা হচ্ছে তখন যে এই সংস্কারটাই হলো গিয়ে জুলাই আন্দোলনের চেতনা। এটা বলা হয়েছে, কিন্তু এটা বলার পিছনে একটা মতলব ছিল। মতলবটা কোথায়? যারা জুলাই আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত ছিল তারা ক্ষমতা লোভী ছিল না, তারা ক্ষমতার শেয়ার নিতে আসে নাই। যারা ক্ষমতায় আসছে এদের 90% সঙ্গে জুলাই আন্দোলনের কোনো সম্পর্ক ছিল না, ডক্টর ইউনূস সহ। এদের সঙ্গে জুলাই আন্দোলনের চেতনার কোনো মানে দূরতম সম্পর্ক নাই, দূরতম সম্পর্ক নাই। এই যে আজকে নূরজাহান বেগমের কথা বলা হচ্ছে, আপনি ভাবেন যে একটা হাইপোথেটিক্যালি ভাবেন, জুলাই আন্দোলন চলছে, আপনি রাস্তায় আছেন, আন্দোলনে যারা লিডার আছে তাদের কাছে আপনি গেলেন, যাই বললেন তোমরা আন্দোলনটা ঠিকঠাক মতো করো, যদি শেখ হাসিনার পতন হয় তাহলে আমরা নূরজাহান বেগমকে স্বাস্থ্য উপদেষ্টা বানাবো। যদি বলতেন, একটা চট থাপ্পড় থেকে আপনি বাঁচতে পারতেন। তো সেই নূরজাহান বেগমের মধ্যে আপনি স্বাস্থ্য উপদেষ্টা বানাই দিয়েছেন, কেউ তো প্রতিবাদ করে নাই। কেন প্রতিবাদ করে নাই? কারণ এই দায়িত্বটা আপনি দিয়েছেন এই আন্দোলনের চেতনার সঙ্গে, যার জীবনে কোনো সম্পর্ক ছিল না, সেরকম একটা ব্যক্তি ডক্টর ইউনূসের উপর, যে আপনি ঠিক করেন। উনি নিজে এক বুড়া, ও তো বুড়া বুড়ি সবাই নিয়ে ওখানে নিয়ে বসাইছে। এরা বাসায় বসে বসে ঝিমাইতো, নাতি নাতির সঙ্গে খেলা করতো। তিনি বলছেন যে এক কাজ করেন, বাসায় বসে তো ঝিমাচ্ছেন, ওখান থেকে এসে পড়েন অফিসে বসে ঝিমান। এরা অফিসে বসে ঝিমাইছে। এই যে কথাগুলো আমি বলতেছি, এটা কিন্তু উনি যাওয়ার পরে বলতেছি না, উনি যখন এই লোকগুলিকে আনছেন, আমি ওই দিন থেকে, প্রথম দিন থেকে বলে আসতেছি যে এইগুলি কোনো কাজের লোক না, কারণ উনি নিজেও কাজের লোক না। এগুলিকে আইনা ওটা একটা মানে প্রবীণ হিতৈষী কেন্দ্র বানাইছিল, সে ওটাকে বানাই নিয়ে দেশটার 12টা বাজায় দিয়া এবং নিজেদের থাকাটাকে প্রলম্বিত করার জন্য একটা মূলা ঝুলাইছে। সেই মূলার নাম হলো সংস্কার। সেই মূলাকে বাড়তে বাড়তে যায় না, পরে সেটাকে আরো মানে সুন্দর করে সাজিয়া জাতীয় ঐক্যমত্য কমিশন নিয়ে আসছে বিদেশ থেকে, আরো 2-3টা উদ্ভট প্রাণী, তাদেরকে আইনে বসায়া বলে যে এটা হলো আমাদের জুলাই সনদ। এটা হলো ভাই, আমি প্রথমে বলছি আন্দোলনের চেতনার সঙ্গে এই সরকার যারা ছিল তাদের চেতনার কোনো মিল নাই। আবার আন্দোলনের চেতনার সঙ্গে যে সংস্কার কমিশনগুলি করছিল সেটারও কোনো মিল নাই। এবং সবশেষ তারা যে জুলাই সনদ করছে সেটার সঙ্গেও আন্দোলনের চেতনা অথবা সাধারণ মানুষের যে চাহিদা, যে চিন্তা, তার সঙ্গেও অনেক ক্ষেত্রেই মিল নাই। কাজেই জুলাই সনদ হলে এটা প্যানাসিয়া নয়, এটা সর্বরোগের মহাঔষধ নয়। এখন যারা বলে জুলাই সনদ হইলে সবকিছু ঠিক হয়ে যাবে, কিছুই হবে না। জুলাই দিয়ে আপনি কার সংস্কার করবেন? এই সনদ দিয়ে আপনি কার সংস্কার করবেন? সংস্কার করতে হবে মানুষের। মানুষের সংস্কার করতে পারছেন? কিন্তু সেটা তো একটা কাঠামোর মধ্যেই করতে হবে, ওই কাঠামোটা তৈরি ওই করতে কাঠামো দিতে হবে না। এই জুলাই সনদের সবচেয়ে বড় প্রতিনিধি কারা ছিল? আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এরা ছিল নাহিদ ইসলাম, মাহফুজ আলম, এরা ছিল না? এরা এক একজন কি করছে হিসাব তোমায় সব জানি। আমি নিজে মিডিয়ার লোক, এখানে 2 জন মিডিয়ার সঙ্গে ছিল, এই নাহিদ ইসলাম এবং মাহফুজ আলম। আমি তো মিডিয়ার লোককে বললাম তো ভাই, মিডিয়ার বাংলাদেশে যত পত্রপত্রিকা আছে এর 80% শীর্ষস্থানে আছে, এরা আমারই বন্ধু বান্ধব। কার কাছ থেকে তারা কি চাইছে কি পাইছে এগুলো আমরা জানি না, সব জানি। আর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া ইউনূস সরকারের দুর্নীতির প্রতীক ছিল আসিফ মাহমুদ, সজীব ভুইয়া। আমি তো বলি যে এত কম বয়সে এত দুর্নীতি পৃথিবীর কেউ করে নাই। তিনি তো চ্যালেঞ্জ দিয়েছেন যদি এটি
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী যে হায়রে, অভিযোগ তুলেছেন এই তিনি- গভর্নমেন্ট বলে আপনি এই গভর্নমেন্টের একটা নীতি হলো গিয়া তারা পূর্ববর্তী এই ইউনূস সরকারের কোনো অপরাধের বিচার করবে না। যদি এই নীতিটা তাদের না থাকতো, আসিফ মাহমুদ ভুঁইয়া চ্যালেঞ্জ দেওয়ার জন্য জেলখানায় থাকতো।